স্বাগত 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং জাহিদুল বাশার। শুরুতে জানাবো শিরোনাম। বগুড়ায় বিষাক্ত মদ পানে আরও 2 জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে 12। অসাধু ব্যবসায়ীদের ধরতে কাজ করছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনায় আকাশপথে অভ্যন্তরীণ রুটেই যাত্রী কমেছে 10 লাখ। দেশি বিমান সংস্থাগুলোকে টিকিয়ে রাখতে পদক্ষেপ নেওয়ার তাগিদ। আগামীকাল থেকে ধীরে ধীরে বাড়তে পারে সারা দেশের তাপমাত্রা। আগামী সপ্তাহে আরেকটি শৈত্যপ্রবাহের আশঙ্কা। চীনের ভেটোতে মিয়ানমার নিয়ে যৌথ বিবৃতি দিতে ব্যর্থ নিরাপত্তা পরিষদ। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে দেশ জুড়ে বাড়ছে প্রতিবাদ। এবং চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে উইন্ডিজের বিরুদ্ধে ব্যাট করছে বাংলাদেশ। সাদমানের 50। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। বগুড়ায় বিষাক্ত মদ পানে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 3 দিনে বগুড়ার বিভিন্ন জায়গায় মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো 12 জন। স্থানীয়রা জানান, গত রাতে সারিয়াকান্দির ফুলবাড়ি বাজার এলাকা থেকে মদ কিনে পান করে অসুস্থ হন 5 জন। তাদের হাসপাতালে নেওয়া হলে মারা যান 2 জন। এদিকে শহরের গালাপট্টি এলাকায় মুন হোমিও হলের একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অ্যালকোহল জব্দ করে জেলা প্রশাসন। গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়েছে। অন্যদিকে বেলা 11:30টায় বগুড়া সদর থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া জানিয়েছেন, গত সোমবার শহরতলিতে হরিজন সম্প্রদায়ের একটি বিয়ের অনুষ্ঠানে বিষাক্ত মদ পানে 10 জন মৃত্যুর ঘটনায় প্রধান আসামি নুরুন নবী সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। তদন্তে যারা মূল এটার সাথে জড়িত যাদেরকে আমরা বের করতে পেরেছি তারাও গ্রেফতার হয়েছে। বগুড়া শহরের 4টি হোমিও হলের ব্যাপারে আমরা তদন্তে পেয়েছি। একটি হচ্ছে পারুল হোমিও হল, তারপর হাসান হোমিও হল, মুন হোমিও হল এবং করতোয়া হোমিও হল। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে পারুল হোমিও হল। এখান থেকে মূল সাপ্লাইগুলো যায়। আমরা এখানে তল্লাশি করে বিপুল পরিমাণ হোমিও ওষুধ, যেগুলা কেমিক্যাল, এগুলো আমরা পেয়েছি এবং এই ঔষধগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করব। রাসায়নিক পরীক্ষার পরেই জানা যাবে এগুলোর বিষাক্ততা সম্পর্কে আমরা নিশ্চিত হব। সহকর্মী হাসিবুর রহমান এই মুহূর্তে বগুড়া থেকে আরো বিস্তারিত খবর নিয়ে আমার সাথে যুক্ত আছেন। হাসিবুর, মাত্র 3 দিনে 12 জনের মৃত্যু, এখন সর্বশেষ কি পরিস্থিতি? সবগুলো হোমিও যেই গোডাউন রয়েছে, হোমিও হল রয়েছে, অভিযান চালানো হচ্ছে, এর বাইরে আর কোথায় কি নজর রাখছে পুলিশ? পুলিশ প্রায় সবগুলো জায়গাতেই নজর রেখেছে। যেসব জায়গায় মূলত এই ধরনের লিকেজ থেকে এই রকম বিষাক্ত মাদক বাইরে যেতে পারে সেরকম জায়গায় প্রতি পুলিশ নজর রাখছে। মোট 4টি প্রতিষ্ঠানে এখন পুলিশের নজরদারি রয়েছে। ইতিমধ্যেই 4টি প্রতিষ্ঠানে পুলিশ তাদের কাজ শুরু করেছে। আপনি যেমন বলেছিলেন যে করতোয়া হোমিও হল, সেই করতোয়া হোমিও হলে এখন পুলিশ তল্লাশি করছে। জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি এই প্রতিষ্ঠানে যারা রয়েছেন তারা একসঙ্গে রয়েছেন এবং সেখান থেকেই মূলত তারা চেষ্টা করছেন এখানকে কি পরিমাণ জিনিস রয়েছে বা এগুলো অবৈধ কিনা। আমি একটু আগে এখানকার যিনি দায়িত্বে আছেন কর্মকর্তা, তার সঙ্গে কথা বলেছেন যে তারা এ পর্যন্ত যা উদ্ধার করেছেন বা পেয়েছেন তার বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ এবং সেগুলো সন্দেহজনক বলে তারা এখন তালিকা তৈরির কাজ শুরু করেছেন। এর আগে আমরা যে জায়গাটাতে গিয়েছিলাম, যেটি পারুল হোমিও হল, আপনি জেনেছেন যে পুলিশ সুপার যেটিকে প্রধান বলছিলেন, সেই পারুল হোমিও হলের বাড়িতে একটু আগে পুলিশ তল্লাশি করেছেন। সেখানে কেউ না থাকার কারণে অনেক তথ্যই তারা বের করতে পারেনি। তারপরেও সেখানে একটা বড় ল্যাবের যে অস্তিত্ব ছিল বা আছে সেটি তারা নিশ্চিত হয়েছে। সেখানে বিপুল পরিমাণ কেমিক্যাল পেয়েছেন যেগুলো মূলত এই ধরনের হোমিও ওষুধের তৈরির কাজে লাগে বলে তারা নিশ্চিত হয়েছেন এবং সেটিও পুলিশ তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন। এর বাইরেও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ভ্রাম্যমাণ আদালত শহরের গালাপট্টি এলাকায় 2টি হোমিওর দোকানে অভিযান চালিয়েছে। সেখানেও তারা বেশ কিছু অবৈধ জিনিস পেয়েছে, বিশেষ করে রাসায়নিক পেয়েছে, কিছু ওষুধও পেয়েছে মেয়াদোত্তীর্ণ, সেগুলো তারা সিলগালা করেছে। এটি আপনি আগেই জানিয়েছিলেন। এর পাশাপাশি আরও 4টি প্রতিষ্ঠানের তালিকায় আছে যেগুলো জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন নজরদারিতে রেখেছে এবং আপনি জানেন যে বগুড়ায় মোট 10টি প্রতিষ্ঠানে এইরকম
স্পিরিট বা অ্যালকোহল আসে, যেগুলো মূলত ওষুধ তৈরির কাজে লাগে। সেরকম 10টির মধ্যে 2টি রয়েছে সরকারি প্রতিষ্ঠান, একটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল আর একটি এসেনশিয়াল ড্রাগস। এর বাইরে আরও 8টি যে বেসরকারি রয়েছে সেই 8টিতেই এখন প্রশাসনের নজরদারি রয়েছে। কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে ধরনের তল্লাশি বা অন্য কিছু থাকা উচিত ছিল এরকম অবস্থায়, যেটি অনেকবাসী শহরবাসী মনে করছেন, সেরকম বিষয়টা আমরা এখনও দেখতে পাইনি। তদারকির বিষয়টি কোনো হোমিও হলেই কখনো ছিল, সেটিও যারা হোমিও হলগুলোর পাশে আছে বা থাকেন তাদের কাছে আমি জিজ্ঞাসা করে জানতে চেষ্টা করেছি। তারা বলেছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ওষুধ প্রশাসনের কেউ কখনো এইসব প্রতিষ্ঠানে এসে তল্লাশি করেছে বা যাচাই করেছে এরকম তারা জানতে পারেনি। সব মিলিয়ে বলা যায় যে অনেকটা নির্বিঘ্নেই এই ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন যারা এই অবৈধভাবে মাদক বিক্রি করছিলেন তারা। আসিফ ভাই, আরেকটি বিষয়, এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে এ ধরনের বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনার খবর আমরা শুনি। এবার সংখ্যাটা একটু বেশি, 12 জনের মৃত্যু হয়েছে। সাধারণ মানুষ কি বুঝতে পারছেন বা তাদের পৌঁছন্ত এই খবর পৌঁছাচ্ছে, তো তারা অনুধাবন করতে পারছেন আসলে কতটা ভয়াবহ এই ঘটনা? এটি যে খুব বেশি সংখ্যক তা কিন্তু না। সাধারণ মানুষের যে বোধের জায়গাটা সেটি যদি তৈরি হতো তাহলে অনেক আগেই আপনি হয়তো এই অবস্থাগুলো আর দেখতে পেতেন না। আপনি জানেন যে গাইবান্ধায় একসময় খুব বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেছিল, প্রচুর মানুষ মারা গেছে। পাশের জেলা সিরাজগঞ্জে কয়েকদিন আগে এরকম মাদক সেবন করে এসে যারা অসুস্থ হয়ে পড়েছিলেন তারা বগুড়ায় এসে মারা গেছেন। এর পাশাপাশি জয়পুরহাটে বলা যায় যে সব জেলাতেই এই ধরনের টুকটাক ঘটনা প্রতিদিনই থাকে, এগুলো আসছে যাচ্ছে। কিন্তু তদারকির বিষয়টা একেবারেই না থাকার কারণে এখানে যে সমস্যাটা দাঁড়িয়েছে সেটি হলো যে যারা এই ধরনের অবৈধ অর্থের জন্য ব্যাকুল হয়ে পড়েছেন, তারা রোজগারের ব্যাপারে খুব বেশি মনোনিবেশ করেছেন, তারা আসলে অন্য কিছুই মানতে চাচ্ছে না। তাদের একটাই বিষয় যে অর্থ চাই। গতকাল সারিয়াকান্দিতে যে ঘটনাটা ঘটেছে সেখানে দীর্ঘদিন ধরেই একটা মাদকের বেচাকেনা চলছিল বলে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন এবং তারই এক পর্যায়ে গত রাত্রিতে যারা মাদক সেবন করেছে তার মধ্যে 5 জন অসুস্থ হয়েছে বলেছেন আপনি, সেখানে 2 জন মারা গেছে এবং আরও একজনের অবস্থা খুবই খারাপ বলে আমি একটু আগে খবর পেয়েছি। পাশাপাশি এইসব ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় পুলিশ ইতিমধ্যে এনেছে এবং 4 জনকে কিছুক্ষণের মধ্যে আদালতে নেওয়া হবে, 7 দিনের রিমান্ড চেয়ে, এমন তথ্য আমাকে দিয়েছে। আর সব মিলিয়ে যেটি বলা হয় যে এখন প্রশাসনিক যে তৎপরতাটা আমরা দেখতে পাচ্ছি এটি যদি ধরে রাখা যায় তাহলে হয়তো এই অবস্থার অনেকটাই উন্নতি হবে। হাসিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। বগুড়ায় মদ পানে যে কয়েকজনের মৃত্যু হয়েছে সেই খবরের বিস্তারিত জানাচ্ছিলেন সেখান থেকে। চালাতেন ভাতের হোটেল, রাতারাতি মদের কারখানা খুলে ফেলেন নাসির। স্পিরিটের সঙ্গে চিনি আর পানি মিশিয়ে বিষাক্ত মদ তৈরি করেন ভাঙ্গারি বিক্রেতা জাহাঙ্গীর। বিদেশি নামি ব্র্যান্ডের বোতলে ঢুকিয়ে সরবরাহ করা হতো এসব। হোম ডেলিভারি করত ওয়্যার হাউসের সাবেক কর্মী আকাশ, রেদওয়ান ও সাগর। গত 2 মাসে 233 বোতল মদ বিক্রি করেছে চক্রটি, যা পান করে এ পর্যন্ত মারা গেছেন 6 জন, অসুস্থ আছেন 10 জন। রাজধানী বারিধারা ডিওএইচএস এর নদী এন্টারপ্রাইজের কর্ণধার আব্দুল্লাল মামুন মদ খেয়ে মারা যান 1 ফেব্রুয়ারি। অফিসের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে করে 2 ব্যক্তি মদ সরবরাহ করছে। এটা ড্রিঙ্ক হিসেবে বলাই যায় না, আমি তখন বুঝিই নাই, আমিও বুঝি নাই, ভাইয়াও বুঝে নাই, ইজ সিনিয়র গাই, উনিও বুঝে নাই। মানে তারা এতই শার্পভাবে জিনিসটা ক্রিয়েট করছে। মোটরসাইকেলে ওই 2 আরোহীকে ধরতে শুরু হয় অভিযান। সোমবার রাতেই মদ ডেলিভারির সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় ওই 2 আরোহী আকাশ, রেদওয়ান সহ 3 জনকে। পরীক্ষা করে দেখা যায় সেগুলো বিষাক্ত মদ। পুলিশ জানিয়েছে আটককৃতরা স্বীকার করেছে যে এই মদ পান করেই মৃত্যু হয়েছে ব্যবসায়ী মামুনের। তাদের দেয়া তথ্যেই পরবর্তীতে ভাটারার নকল মদের কারখানায় অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। আর এই মদের কারখানা ভাটারার নাসিরের। এই যে স্পিরিট দিয়া অরিজিনাল মাল দিয়ে মিলাইয়া এগুলি করা যায়, এই হুইস্কি বানানো যায়, এটা বলার পরে আমরা এই সিস্টেমে আইসি যে ঠিক আছে আমি টাকা পয়সা দিয়ে ঘর লই দিয়ে এই ব্যবস্থা করে দিচ্ছি। অর্ধেকে বেশি পানি আর একটু স্পিরিট, আর কালারটা হয় চিনি দিয়া, চিনি ইয়া করে জাল দেওয়া কালার হয়, রং লাল হয়। এখানেই তৈরি হয় এগুলো। পাঠানো হতো আকাশ, রেদওয়ান ও সাগরের কাছে। 3 জনই ওয়্যার হাউসের সাবেক কর্মী, যে কারণে ক্রেতা পেয়ে যেত সহজেই। আমি মাঝে মধ্যে ফোন দিত নাসিরবির কাছে যে রেদওয়ানের কাছে এটা দিয়ে আসা যায়, আমি ব্যাগে বইটে দিত, আমি যে দিয়ে আসতাম শুধু। তদন্তে জানা যায় গত 2 মাসে এখান থেকে বিষাক্ত মদ বিক্রি হয়েছে 233 বোতল। উত্তরার একটি রেস্টুরেন্টে সরবরাহ করা সেই মদ খেয়ে মারা যায় ইউলেবের 2 শিক্ষার্থী। মারা গেছে ভাটারার 3 বন্ধু তন্নি, অভি ও নাইম। কিছু লোকরা
জেনে শুনে এমন জিনিস তৈরি করতে যাচ্ছে যেটার বিষাক্ত ক্রিয়ায় মানুষের নিশ্চিত মৃত্যু হবে, এটা জেনেই তারা এই জিনিসগুলো তৈরি করতে যাচ্ছিল এবং এই জিনিসগুলো ভোক্তাদের কাছে পৌঁছে দিয়ে তাদেরকে খাওয়াচ্ছিল। সুতরাং এটা অবশ্যই একটা ইন্টেনশনাল এমন কাজ যেই কাজের রেজাল্ট হতে পারে অনিবার্য মৃত্যু, যা ৩০৪ দণ্ডবিধির মধ্যে পড়ে। শুধু ঢাকাতেই নয়, বিষাক্ত মদ খেয়ে গাজীপুর ও বগুড়ায় মারা গেছেন ১৩ জন। বিশেষজ্ঞরা বলছেন এসব মদ তৈরিতে মাত্রাতিরিক্ত মিথানল ব্যবহার করা হয়েছে, সে কারণেই এগুলো পান করে মৃত্যু হচ্ছে। রেকটিফাইড স্পিরিটের জায়গায় কেউ যদি মিথিলেটেড স্পিরিট বা মিথানল সেখানে মিক্সড আপ অবস্থায় থাকে, সেটি কিন্তু খুবই মারাত্মক, খুবই ভয়ঙ্কর। খুব অল্প পরিমাণে মিথানল খেলেই কিন্তু একজনের মৃত্যু হতে পারে। সো এইভাবে একটু কন্ট্রোলটা খুব ভালোভাবে করতে হবে। বিষাক্ত মদ বিক্রি বন্ধে কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি ক্রেতাদেরও সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আল জাজিরার প্রতিবেদন দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে রাজধানীতে নৌপুলিশের নতুন সদর দপ্তরে এই মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আল জাজিরার প্রতিবেদন তথ্যভিত্তিক নয়, এটা হলুদ সাংবাদিকতা। বিশেষ উদ্দেশ্য নিয়েই এ ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে। পরে ভেজাল মদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা ভেজাল মদ বাজারে ছড়িয়ে দিচ্ছে। এ ধরনের ব্যবসায়ীদের ধরতে কাজ করছে ডিবি পুলিশ। অনেকে ইতিমধ্যে ধরা পড়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে মিয়ানমার প্রসঙ্গে তিনি বলেন, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, তবে এ সময় সীমান্ত দিয়ে কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইএসপিরও বলেছেন এটা তথ্য ভিত্তিক নয়, এটা মানে ইয়েলো সাংবাদিকতা। যেগুলো নিয়ে আসছে এগুলি সাংবাদিকের নর্মসে এগুলি পড়ে না। আমরা মনে করি এগুলি ভিত্তিহীন এবং একটা মানে ষড়যন্ত্রের, একটা দেশ বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটছে। আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কোনো ব্যক্তির দায়কে সরকার প্রধানের সাথে যুক্ত করা সাংবাদিকতার নীতিবোধকে প্রশ্নবিদ্ধ করে। সকালে নিজ বাসভবন থেকে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি জানান, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, সরকারের সমালোচনাও করছে, কিন্তু তারা কোনো ধরনের তথ্য না পেলেও আল জাজিরা শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার করছে। মানুষের ধারণা লন্ডনে বসে যারা দেশ বিরোধী অপপ্রচার চালায় এর সাথে তাদের যোগসাজশ রয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। জনগণ শেখ হাসিনার পাশে রয়েছে জানিয়ে তিনি বলেন, বিগত দিনে নানা অপপ্রচারের পরও চলমান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করেছে ভোটাররা। আপনারা জানেন, শেখ হাসিনার সরকার অন্যায়, অনিয়ম, ক্রান্তিকর এবং একপেশে প্রতিবেদন প্রচার বন্ধের। দেশের অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পগুলোতে অর্থের যোগানে ভূমিকা রাখবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি। তাই বাংলাদেশ শীঘ্রই ব্রিক্স ব্যাংক বা এনডিবির সদস্য হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। তিনি বলেন, এনডিবির সদস্য হওয়ার জন্য যেসব শর্ত দেওয়া হয়েছে তার সবকটি বাংলাদেশ পূরণ করেছে। মঙ্গলবার এনডিবির সভাপতি মার্কোস প্রাদো টয়েজোর সঙ্গে অনলাইনে এক সভায় অংশ নিয়ে অর্থমন্ত্রী এই ঘোষণা দেন। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এনডিবিতে বাংলাদেশের ভূমিকা, নতুন ব্যাংকের ঋণের শর্ত, বিনিয়োগের খাত সহ নানা বিষয়ে সভায় আলোচনা হয়। 2015 সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে এনডিবির আনুষ্ঠানিক যাত্রা শুরু। ব্যাংকটির মোট মূলধন $10,000 কোটি। ব্রিক্সভুক্ত দেশে $150 কোটি ঋণ দিয়েছে এনডিবি। করোনায় ফ্লাইট কমে যাওয়ায় লোকসানে পড়েছে বিমান সংস্থাগুলো। গত বছরের চেয়ে অভ্যন্তরীণ রুটেই যাত্রী কমেছে 10 লাখ, আর আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় ব্যবসা নেমেছে 40 ভাগে। দেশীয় বিমান সংস্থাগুলোকে টিকিয়ে রাখতে জেট ফুয়েলের দামের সমন্বয় সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতিতে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত 3 মাস বন্ধ ছিল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল। পরে দেশের আকাশে চলাচল শুরু হলেও এখনও পুরোদমে চালু করা যায়নি আন্তর্জাতিক ফ্লাইট। উড়োজাহাজ না চললেও রক্ষণাবেক্ষণের জন্য গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। বিমান সংস্থাগুলোর হিসাবে 2020 সালে অভ্যন্তরীণ রুটেই যাত্রী কমেছে 10 লাখ, আর আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী নেই 60 ভাগের বেশি।
তার উপর জেট ফুয়েলের বাড়তি দাম ও অন্যান্য দেশের তুলনায় এভিয়েশন চার্জ বৃদ্ধি সহ নানা ব্যয় টানতে গিয়ে হিমশিম খাচ্ছে দেশের এভিয়েশন খাত। ট্যুরিস্ট ভিসাটা টোটালি বন্ধ অবস্থায় আছে, যার কারণে আমাদের অনেকগুলো ডেস্টিনেশনকে আমরা এখনো পর্যন্ত ওপেন আসলে করতে পারিনি, লাইক ব্যাংকক। এই স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনার মাধ্যমে আসলে আমাদের যে কস্টিং আছে, আমাদের যে এস্টাবলিশমেন্ট কস্ট আছে, সেই কস্টের সাথে আসলে কোনোভাবে আমাদের টিকে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে। 2019-এ আমাদের ডোমেস্টিক মার্কেট সাইজ ছিল 27 লক্ষ প্যাসেঞ্জার। সেখানে আমরা ডিসেম্বর পর্যন্ত দেখেছি এবছর কম বেশি 17 লক্ষ প্যাসেঞ্জার ট্রাভেল করেছে। সো স্ট্রেট অ্যাওয়ে 1/3 প্যাসেঞ্জার ইজ মিসিং। সংশ্লিষ্টরা বলছেন ফ্লাইট কমে যাওয়ায় বিপুল লোকসান গুনছে বিমান সংস্থাগুলো। তার উপর বিভিন্ন খাতের খরচ বাড়ায় ব্যবসা টিকে রাখায় এখন চ্যালেঞ্জ। ডেভেলপমেন্ট চার্জের নামে বা সিকিউরিটি চার্জের নামে নতুন কর আরোপ করা হয়েছে, আমাদের এভিয়েশনের মেনটেন্যান্স খরচ বেড়ে গেছে। এই অবস্থার প্রেক্ষিতে আমাদের যে দেশীয় এয়ারলাইন্সগুলো রয়েছে, বিশেষ করে প্রাইভেট এয়ারলাইন্সগুলোর কথা বলছি, যেমন ইউএস বাংলা আছে, রিজেন্ট আছে, নভো আছে, এই যে 3টি এয়ারলাইন্স, প্রাইভেট এয়ারলাইন্স, এরা কিন্তু ধুঁকছে। করোনার ধাক্কায় প্রায় 8 মাস ধরে বন্ধ রিজেন্ট এয়ারলাইন্সের সব ফ্লাইট। অন্যান্য বেসরকারি সংস্থার অবস্থাও নাজুক। দেশীয় এয়ারলাইন্স টিকিয়ে রাখতে তাই অন্যান্য দেশের সঙ্গে খরচের সমন্বয় করার তাগিদ বিশ্লেষকদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুর ও রাজশাহী বিভাগের বেশিরভাগ জায়গা এবং খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে সকাল থেকে সারা দেশের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কয়েকদিনের মধ্যে রাতের তাপমাত্রা আর কমবে না। তবে আগামী সপ্তাহে আরেকটি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। সে সময় উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর শেষ হবে শীতের প্রকোপ। আজ দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় 6.8 ডিগ্রি সেলসিয়াস। 5 তারিখের পর থেকে আপনার এই পরিস্থিতি আরও উন্নতি হবে এবং এটা প্রতিদিন এটা উন্নতি হবে, তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। কিন্তু তাপমাত্রা যেহেতু অনেক কম আছে, এই জন্য আপনার কোল্ডটা প্রশমিত হতে হয়তো আর 48 ঘন্টা সময় লাগবে। শৈত্যপ্রবাহ আছে এবং দেশে অনেক জায়গাতে আছে। হ্যাঁ, যেহেতু এটা পার হয়ে যাওয়ার পরে হয়তো পরবর্তীটা কবে আসবে এবং তার স্থায়িত্ব কতদিন, এটা পরবর্তীতে বলা যাবে। আবহাওয়া পরিস্থিতির আরও খবর নিয়ে মেহেরপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, বিশেষ করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, এই এলাকাটায় সবসময় একটু ভিন্ন ধরনের আবহাওয়া থাকে, অতিরিক্ত শীত আবার অতিরিক্ত গরম। আজ কি অবস্থা সেখানে? আসলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে শেষ জেলা যেটা হলো মেহেরপুর, সেই মেহেরপুরে কিন্তু আসলে শীত কিন্তু প্রতি বছরই বৃদ্ধি পায়। শীতের সময় শীত বেশি হয় এবং গরমের সময় কিন্তু গরমের তীব্রতাও বেশি হয়। তবে গত 3 দিন ধরে কিন্তু মেহেরপুরে 7 ডিগ্রির নিচে তাপমাত্রায় কিন্তু শীতে কিন্তু জনজীবন আসলে ব্যাহত হচ্ছিল, স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, কৃষিতে প্রভাব পড়েছিল। তবে আজকে সকালে যে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সকাল 6টায় এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের চেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশা কেটে গিয়ে সূর্যের আলো দেখায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু মানুষের যে ভিতরে যে শীতের তীব্রতা ছিল সেটা অনেকখানি কমে গেছে, যার ফলে কিন্তু এখন শীতটা যে প্রচন্ড তীব্রতা ছিল সেটা আর এখন নেই। তবে আবহাওয়া অফিস বলছে এখনো আরো কয়েকদিন এই শীতের তীব্রতা সকালের দিকে থাকবে এবং বেলা বাড়ার সাথে সাথে হয়তো এটা প্রশমিত হবে এবং সন্ধ্যার পর থেকে আবারও শীত শুরু হবে। তো এই অবস্থায় মেহেরপুরে যেসব বিশেষ করে কৃষি ক্ষেত্রে যে প্রভাবটা পড়েছে সেটা হলো যে বোরো চাষের কিন্তু যে তীব্র ঠান্ডার কারণে কিন্তু কৃষকরা তাদের যে বোরো ধান লাগানো সেই সময়টা ব্যাহত হচ্ছে এবং বিস্তীর্ণ মাঠ কিন্তু এখনো পড়ে আছে, ধান লাগানো হয়নি, যার ফলে তারাও চাইছে যে যদি আবহাওয়াটা একটু শিথিল হয় বা শীত একটু কমে যায় তাহলে হয়তো কৃষক যে শ্রমিকের সংকট ছিল সেই সংকট উত্তীর্ণ হবে এবং তারা বোরো চাষ করতে পারবে। মেহেরপুর থেকে আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক। মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। সবচেয়ে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। প্রচণ্ড ঠান্ডায় হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। গত 5 দিন ধরে উত্তরাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। কনকনে ঠান্ডা আর মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বইছে গত কয়েকদিন ধরে। প্রচণ্ড ঠান্ডায় উপার্জন কমেছে নিম্ন আয়ের লোকজনের। দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী ছিন্নমূল মানুষ। শহরে বেরিয়ে হওয়া যায় না, এরকম ঠান্ডা হয়নি কোনো দিন। আজ 2 দিন ধরে শীত হচ্ছে, খুব প্রচণ্ড শীত, শীতে কোনো কাজকর্ম করা যাচ্ছে না। আবহাওয়া অফিস বলছে হিমালয় থেকে ঠান্ডা বাতাস আসায় তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে উত্তরাঞ্চলে। 2-1 দিনের মধ্যে এই অবস্থার উন্নতি হবে এবং সেই সাথে সাথে সকাল থেকে শুরু করে
মোটামুটি বিকাল পর্যন্ত রোদের কারণে অর্থাৎ সকাল 10টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত মোটামুটি তাপমাত্রা একটা সহনীয় পর্যায়ে থাকবে, বাট সন্ধ্যার পর থেকে শুরু করে সকাল পর্যন্ত মোটামুটি এই সময়টাতে শীতের তীব্রতা খুব বেশি অনুভূত হবে। দক্ষিণাঞ্চলেও কমছে না শীতের তীব্রতা। তীব্র শৈত্যপ্রবাহ কেটে গিয়ে এখন মাঝারি শৈত্যপ্রবাহ বইছে এই অঞ্চলে। কয়েকদিন ধরে আমাদের এলাকায় তীব্র শীত এবং তার সাথে সাথে ঘন কুয়াশা, এতে জনজীবন অত্যন্ত বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এদিকে মধ্যাঞ্চল ফরিদপুরেও গত কয়েকদিনে শীতের প্রকোপ দেখা দিয়েছে। এতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালে। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাবা মার প্রতি আমার অনুরোধ থাকবে, তারা যেন এই শীতের প্রকোপে প্রথম থেকেই জামা কাপড় পরিধান করার ব্যবস্থা করে, বাচ্চা বাইরে নিয়ে ভোরের দিকে বাইরে নিয়ে না বেরোয়। গত 3 দিনে ফরিদপুর শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে 700-র বেশি শিশু। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দক্ষিণ ঢাকার খালগুলোর অবস্থা ভয়াবহ। দখলমুক্ত না হলে বর্ষার আগে জলাবদ্ধতা দূর করা কঠিন হবে বলে জানিয়েছেন ডিএসসিসির মেয়র শেখ ফজলিনুর তাপস। সকালে শনিরাখড়া, শ্যামপুর, জিয়া সরণি এলাকার খাল পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। শেখ ফজলিনুর তাপস বলেন, ঢাকা দক্ষিণের অনেক খাল দখল হয়ে গেছে, এছাড়া অনেকগুলো আবর্জনায় বদ্ধ হয়ে আছে। আবর্জনা জমে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থাও নষ্ট হয়েছে। এসব খাল আগামী বর্ষার আগেই পরিষ্কারের লক্ষ্যে কাজ করা হবে। এছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে খালের পাশের জমি দখলমুক্ত করে জনগণের চলাচলের ব্যবস্থাও করা হবে। পরে খাল পরিচ্ছন্নতার অভিযান প্রসঙ্গে মেয়র ফজলিনুর তাপস বলেন, গত 1 মাসে 57,000 মেট্রিক টন বর্জ্য খাল থেকে অপসারণ করা হয়েছে। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে চীন। এর ফলে যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হল নিরাপত্তা পরিষদ। ভেটো দেওয়ার মাধ্যমে চীন মিয়ানমারের সেনাবাহিনীর পদক্ষেপের প্রতি সমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশ্লেষকদের। তাদের মতে চীন একে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করছে, যেহেতু চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো মিয়ানমারের মন্ত্রিসভার রদবদল হিসেবে উল্লেখ করছে। এদিকে নির্বাচন নিয়ে সেনাবাহিনীর পরিকল্পনা নিরুৎসাহিত করা উচিত বলে বৈঠকে জানান মিয়ানমারের রাষ্ট্রদূত ক্রিস্টিন বার্গেনার। অং সান সুচি সহ আটক সবাইকে মুক্তির আহ্বানও জানান তিনি। এছাড়া নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের প্রস্তাবে বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমার জুড়ে প্রতিবাদ বাড়ছেই। ধর্মঘটের হুমকি দিয়েছে স্বাস্থ্যকর্মীরা। আইন অমান্য সহ নানা পন্থায় সেনা শাসনের বিরোধিতা করছেন দেশটির নাগরিকরা। মঙ্গলবার রাতে ইয়াঙ্গুনের বাসিন্দাদের গাড়ির হর্ন বাজিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে। বড় বড় বিভিন্ন শহরের স্বাস্থ্যকর্মীরাও ধর্মঘট করার পরিকল্পনা করছেন। সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকরা বলছেন তারা বুধবার থেকে কাজ বন্ধ করে দেবেন। কিছু কিছু ডাক্তার নিশ্চুপ প্রতিবাদের কিছু প্রতীকও পরিধান করবেন। আইন অমান্য করার আহ্বান জানিয়ে প্রচারণা চালাচ্ছেন দেশটির কর্মীরাও। এদিকে দেশটির সেনাবাহিনী দৃঢ় অবস্থানে আছে বলে জানিয়েছে স্থানীয় সাংবাদিকরা। গঞ্জের ফসল রক্ষা বাঁধে নির্মাণ কাজ চলছে ধীরগতিতে। এতে নির্ধারিত সময়ের মধ্যে বাঁধগুলোর কাজ শেষ হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন চাষিরা। বাঁধের কাজ শেষ না হলে আগামী বর্ষা মৌসুম ও আগাম বৃষ্টিতে হাওরের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তাদের।
সুনামগঞ্জে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজের বিনিময়ে টাকা কাবিটা কর্মসূচির আওতায় হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধের নির্মাণ কাজ শুরু হয় গত বছরের 15 ডিসেম্বর, শেষ করার কথা 28 ফেব্রুয়ারি, কিন্তু এ পর্যন্ত শেষ হয়েছে মাত্র 20% কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরের মতো এবারও সঠিক সময়ে শুরু না হওয়া আর কাজের ধীর গতির কারণে এই অবস্থা। এছাড়া হাওরের বেশ কিছু এলাকায় এখনো বাঁধের কাজ শুরুই হয়নি। সময় তো বাঁধ দেয় না ঠিক মতো, বাঁধ দিলে একদিন গেলে দুদিন যায় না মানুষ, এখন তো বাঁধ না দেয় তো আমরা এটা রইও লাভ নেই ফানি আইলি। ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁধটা বই যায় দুবন না যে আমরা মনটা খুব কষ্টের মাঝে আছে। এ অবস্থায় দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে সম্প্রতি 11 উপজেলায় মানববন্ধন করেছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতারা। হাওর বাঁধ তৈরির নামে এখনো দুর্নীতির নানা ফন্দিবিকির খোঁজা হচ্ছে, কোনো স্বচ্ছতা রাখা হচ্ছে না। আমাদের বারবার দাবি সত্ত্বেও এই পিআইসির তালিকা প্রকাশ করা হচ্ছে না। জেলার 42টি হাওরে প্রায় 790টি প্রকল্পের মাধ্যমে এবার 613 কিলোমিটার বাঁধ নির্মাণ ও মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যয় ধরা হয়েছে 127 কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উপজেলা থেকে তালিকা পেতে দেরি হওয়ায় বাঁধ নির্মাণের কাজ কিছুটা পিছিয়ে গেছে। ডিসেম্বর মাসের 15 তারিখেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছি, তবে আমাদের উপজেলা কমিটি হতে সমস্ত স্কিমসমূহ দাখিল না করায় স্কিমসমূহ চূড়ান্ত অনুমোদন হয়নি। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, আমরা আমাদের নীতিমালা অনুসারে ইনশাআল্লাহ সময় মতো কাজ সমাপ্ত করতে পারব। সুনামগঞ্জের হাওর অঞ্চলে এবার বোরো আবাদের লক্ষ্য 2,25,000 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মহামারীর প্রভাবে নতুন বছরের প্রথম মাসেও কমেছে রপ্তানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসেব অনুযায়ী জানুয়ারি মাসে পণ্য রপ্তানি করে বাংলাদেশে আয় করেছে $343 কোটি, যা লক্ষ্যমাত্রার চেয়ে 10% কম। আর গত অর্থ বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় প্রায় 5% কমেছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত পণ্য রপ্তানির লক্ষ্য ছিল $2,347 কোটি, যেখানে অর্জিত হয়েছে $2,267 কোটি। করোনার কারণে ইউরোপ আমেরিকার দেশগুলোতে অচল অবস্থা বিরাজ করায় পণ্যের ক্রয় আদেশ কমে গেছে বলছেন রপ্তানিকারকরা, যে কারণে এই সময়ে সবচেয়ে বেশি কমেছে পোশাক রপ্তানি। পোশাক খাতে নিট পণ্য ভালো অবস্থানে ধরে রাখলেও ওভেন খাতে 14% কমেছে। মরাখালে পরিণত হয়েছে একসময়কার খরস্রোতা চিত্রা নদী। নদীর যশোর অংশের বিস্তৃত এলাকা দখল করে একদিকে যেমন বড় বড় ইমারত গড়ে উঠেছে, অন্যদিকে দূষণের জেরে নর্দমায় পরিণত হয়েছে নদীটি। প্রশাসনের উদাসীনতায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে দাবি স্থানীয়দের। শোনা যায়, নদীর দুকুল ছবির মতো সুন্দর হওয়ায় এই নদীর নাম হয় চিত্রা। এক যুগ আগেও এই নদীর উপর দিয়ে বড় নৌকা, ট্রলারে যাতায়াত ছিল। দেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জেলার সাথে নৌপথে ব্যবসা বাণিজ্যের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হতো এই চিত্রা নদী। বেশ কয়েক বছর ধরে নদীর বিভিন্ন অংশ দখল করে গড়ে উঠছে বহুতল ভবন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী দখলদারদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। চিত্রা নদী পরিণত হয়েছে মরাখালে। রাজনৈতিক ক্ষমতাকে পুঞ্জীভূত করে এখানে নদী দখল করতেছে, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতেছে, তারা লাভবান হচ্ছে, কিন্তু এতে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সর্বগ্রাসী যে কিছু লোক আছে, তেনারা আস্তে আস্তে জমিটাকে, নদীটাকে দখল করে নিচ্ছে। এর জন্য আমাদের প্রশাসন খুব একটা পদক্ষেপ নিচ্ছেন না। মানুষের জীবনের সাথে মিশে আছে নদীর অস্তিত্ব। এমনিতেই চিত্রা নদীর নাব্যতা হারানোই বিপন্নের অস্তিত্ব। তার উপর নদীর দুপারে দেদারসে ময়লা ফেলায় বিপর্যস্ত হচ্ছে আশেপাশের পরিবেশ, যার বিরূপ প্রভাব পড়ছে স্থানীয়দের জীবনে। ময়লা আবর্জনা ফেলে নদীও ব্রডে যাচ্ছে, আর এরকম একটা ময়লা ফেলেছে এরকম ভাবে যে রাস্তা ওই পাশটা আর একটা হয়ে গেছে। নদী যদি না কাটায় তাহলে আপনার এই ধান পাট সবার মানুষের আবাদ ফসল হবে না, বুঝে গেলি। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পাউবো কর্তৃপক্ষ। অনুমোদন মিললে দখলদারদের উচ্ছেদ সহ নদী খননের কাজ শুরু করা হবে বলেও জানান তারা। কারিগরি কমিটি গঠন হয়েছে এবং তারা সরজমিনে পরিদর্শন করে একটি প্রকল্প প্রস্তাবনা দাখিল করবেন, যেটা এখন প্রক্রিয়াধীন রয়েছে। এবং যখন আমরা খনন কার্য শুরু হবে তখন আমাদের সিএস ম্যাপ অনুযায়ী যতটুকু নদীর অংশ আছে সবটুকু আমরা উদ্ধার করে এটা খননের আওতায় নিয়ে আসবো। হারিয়ে যেতে বসা চিত্রা নদী উদ্ধারে জোরালো প্রস্তুতি নিয়ে মাঠে নামার পরামর্শ স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট
নিউজ ডেস্ক। মুজিব বর্ষে বঞ্চিত থাকছে না কেউই। 11,000 তৃতীয় লিঙ্গের মানুষও পাচ্ছে ঘর। গৃহায়ণ প্রকল্পের আওতায় তাদের মাথা গোঁজার ঠাঁই করে দিচ্ছে আওয়ামী লীগ সরকার। এরই মধ্যে সিরাজগঞ্জে 50 জনকে 20টি করে ঘর দেওয়া হয়েছে। প্রকল্পের কর্মকর্তারা জানান, সমাজের আর 10টা মানুষের মতোই স্বাভাবিক জীবন দিতে এই উদ্যোগ। পরে হিজড়া মিলে বাদ থেকে বের করছে, কুচি ইয়ে থাকলে মাটি হবে না, একে ছোঁয়াই যাবে না, পরে চলে আসছে বাদ থেকে। কুসংস্কার আর অপবাদ মাথায় নিয়ে 15 বছর আগে বাড়ি ছাড়তে হয়েছিল বর্ষাকে। খুব মনে কষ্ট। 10 বছর আগে প্রায় একই অবস্থার শিকার হন লগ্ন। তাই সমাজ ও পরিবারের উপর তার ভীষণ অভিমান। সমাজে কেউ দেখতে পারে না, হিজড়া বলে বাড়িতে যেতে পারি না, মা বাবা দেখতে পারে না আমাদের। সমাজ বিচ্ছিন্ন এ মানুষদের ছিল না ঠাঁই, ছিল না আয়ও। সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল এখন তাদের স্থায়ী নিবাস। সরকারকে ধন্যবাদ জানাই যে আমাদের এলাকার তৃতীয় লিঙ্গ মানুষ হিসেবে যে আমাদের একটা স্বীকৃতি দিয়েছে। এখন নিজের বাড়ি, এটা নিজের মনে করে আছি, এখন তো ভাড়া বাড়ি না, এখন আমরা খুব শান্তিতে আছি। প্রধানমন্ত্রীর কাছে অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে ঘর দিয়েছে, থাকার যে মাথা গোজানের ঠাঁই করে দিয়েছে। আশ্রয়ণ প্রকল্প 2-এর অধীনে 20টি ঘরে বাস করছেন 50 জন তৃতীয় লিঙ্গের মানুষ। জীবিকার জন্য দেওয়া হয়েছে গবাদি পশু, হাঁস মুরগি আর সেলাই মেশিন। এদের 11,000 জনকে প্রকল্পের আওতায় আনার পরিকল্পনার কথা জানান পরিচালক। শুধু এইখানে না, যেখানে প্রয়োজন সেখানে আরও বাড়াবো। এখানে 20 জন রয়েছে, যদি আরও ওনারা থাকতে চান আমাদের খাট জমির ব্যবস্থা আমরা করব, কোনো অসুবিধা নেই। মানে প্রধানমন্ত্রীর নির্দেশনা যেটি, যে মুজিব ওনার যে ঘোষণা মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না, সেটা অবশ্যই নিশ্চিত করা হবে। বৈষম্য আর অবহেলায় বেড়ে ওঠা তৃতীয় লিঙ্গের এই মানুষেরা এখন সুন্দর জীবনের স্বপ্ন দেখছেন। কুসংস্কারাচ্ছন্ন সমাজে নানাভাবে নিগৃহীত তৃতীয় লিঙ্গের এই মানুষদের জন্য এই আশ্রয়ণ প্রকল্প দেখাচ্ছে নতুন দিনের হাতছানি। তারা ফিরতে চান স্বাভাবিক জীবনে, 8-10টি মানুষের মতো কর্মজীবী হতে চান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিরাজগঞ্জ। রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ নিয়ে বিরোধে জড়িয়েছেন সিটি মেয়র, সদর আসনের সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান। জেলা পরিষদের জায়গাতে শহীদ মিনার নির্মাণ হলেও কিছুই জানানো হয়নি চেয়ারম্যানকে। যা নিয়ে তৈরি হয়েছে তিক্ততা, ঘটনা গড়িয়েছে দল থেকে বহিষ্কার, এমনকি মামলা পর্যন্ত। এতে জটিল হয়ে উঠেছে রাজশাহীর রাজনৈতিক পরিস্থিতি। গেল বিজয় দিবসে নগরীর সোনাদিঘি এলাকায় সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত স্থানে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জেলা পরিষদের জায়গায় তাদের না জানিয়েই কাজটি শুরু করে সিটি কর্পোরেশন। এতে আইনি পদক্ষেপ নেয় থমকে গেছে নির্মাণ কাজ। এ নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিরোধে জড়িয়েছেন সিটি মেয়র ও সদর আসনের সংসদ সদস্য। চেয়ারম্যান সাহেব তার সদিচ্ছার অনেক অভাব আছে। চেয়ারম্যান তালবাহানা করতে করতে প্রায় 2 বছর কালক্ষেপণ করে দিলেন। জেলা পরিষদ আবার নতুন ধরে বায়না তারা তুলেছে যে আরেকটা সুপার মল করবে, ওইটার পাশে যে জায়গাটা আমরা খালি করে দিলাম কষ্ট করে, সেইটা এখন ওখানে সুপার মল করা হবে। শুধু বিরোধ নয়, এ ঘটনার জেরে দল থেকে মোহাম্মদ আলী সরকারকে বহিষ্কারের সুপারিশও করেছে মহানগর আওয়ামী লীগ। শুরু থেকেই তিনি বঙ্গবন্ধুর মোরাল এবং শহীদ মিনার নির্মাণ করার কাজে তিনি বাধাগ্রস্ত করে আসছেন। যেইটি বঙ্গবন্ধুর মোরালটাও 1 বছর আগেই হয়ে যেত, সেটি এখনো আমরা কেবল কাজ শুরু করছি। তবে মোহাম্মদ আলী সরকারের দাবি, শহীদ মিনার নির্মাণ নিয়ে কোনো বিরোধিতা করছেন না তিনি, বরং রাজনীতির ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি পক্ষ। আমি কি বাইরে থেকে এসে আওয়ামী করালো? তাদেরকে বহিষ্কার করা উচিত, যারা বাইরে থেকে এসে আজকে নব্য আওয়ামী লীগ এসে, যারা বাইরে থেকে এসে মিটিংয়ে বলে যেখানে বাইরের কোনো যারা অমুক কিনা তারা আওয়ামী লীগ না। ভাষা আন্দোলন থেকে এ পর্যন্ত রাজশাহীতে নির্মাণ হয়নি কেন্দ্রীয় শহীদ মিনার, যা নিয়ে ক্ষোভ ছিল ভাষা সৈনিকদের। অবশেষে এডিবির 16 কোটি টাকা অর্থ সহায়তায় কাজটি শুরু হলেও নিজেদের বিরোধেই তা থমকে গেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নরসিংদী ও হবিগঞ্জে স্থানীয়দের অর্থায়ন আর স্বেচ্ছাশ্রমে নির্মিত হয়েছে সেতু ও রাস্তা নির্মাণে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে এলাকাবাসীরও। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এগিয়ে এসছেন জনপ্রতিনিধিরা। আড়িয়াল খাঁ নদ পারাপারে দুর্ভোগের শেষ ছিল না নরসিংদীর রায়পুরার 22 গ্রামের 1 লাখের বেশি মানুষের। হাসপাতালে রোগী নেওয়া সহ শিক্ষার্থীদের পোহাতে হতো চরম দুর্ভোগ।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরও নির্মাণ হয়নি পাকা সেতু। এ পরিস্থিতিতে দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন স্থানীয়রা। নিজেরা চাঁদা তুলেও স্বেচ্ছাশ্রমে মাছিমনগর গ্রামের আড়িয়ালখা নদের উপর নির্মাণ করলেন 400 ফুট দীর্ঘ কাঠের সেতু। দুই প্রান্তের 250 ফুট মাটির সড়কও। প্রত্যেক বছর 2টা 3টা নৌকা ডুবে, স্কুলের ছাত্রীরা খুব সমস্যা হয়। এখানে গুদারা দৈনিক পানি নিজে খেলা যায় বর্ষাকালে, তখন মানুষ হতাহতের ঘটনা ঘটে। গর্ভবতী রোগী থাকে, তখন দেখা গেছে যে অনেক সময় ঘাটের মধ্যে প্রসব হয়েছে, যে মানুষ যাইতে পারে না। এই কষ্ট দেখা আমরা কিছু যুব সমাজের কিছু লোক সামনে এগিয়ে আসছি। বরাদ্দ পেলেই এখানে সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছে এলজিইডি। এই মাছিমনগর ব্রিজটি মানে নতুনভাবে তৈরি করার জন্য আমাদের প্রস্তাব করা হয়েছে এবং সেই প্রস্তাবে আমরা ইতিমধ্যেই একটা প্রিলিমিনারি যেটাকে বলা হয় ডিপিপি তৈরি হয়ে গেছে। এটা অনুমোদন হলেই আমরা বাস্তবায়নে যাব। এদিকে হবিগঞ্জের বাহুবল সদর ইউনিয়নের গোয়াহারি গ্রামবাসী নিজস্ব অর্থায়ন এবং স্বেচ্ছাশ্রমে নির্মাণ করছে 1 কিলোমিটার নতুন রাস্তা। ও তো না, আমরা গরিব দুঃখে চান্দা করি রাখি, রাস্তাটা করতেছি 6 মাস পর গরবটি বইতে লাগে। 6 মাস বর্ষাকালে আমরা চলতে পারি না, নৌকা দিয়ে সুবিধা মতন চলতে পারি না। তার জন্য আমরা নিজেরা গরিব দুঃখী মানুষ যারা আসলে সবাই নিয়ে মাঠে কাজ করতেছি। প্রায় 2 লাখ টাকা খরচে নতুন রাস্তা নির্মাণে অংশ নিয়েছে সব বয়সের মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দর্শনার্থীদের হয়রানির অভিযোগে হাতিরঝিল থেকে আটক 11 জনকে নেওয়া হয়েছে আদালতে। এর আগে মঙ্গলবার আটক 50 জনকে শর্ত সাপেক্ষে অভিভাবকদের জিম্মায় দিয়েছে পুলিশ। এদের বিরুদ্ধে সন্ধ্যার পর মাদক সেবন, ইফটিজিং সহ বেশ কিছু অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে গত কয়েকদিন ধরেই সন্ধ্যার পর হাতিরঝিল লেকের পাড়ে মাদক সেবন, ছিনতাইয়ের খবর পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে হাতিরঝিলে অভিযান চালানো হয়। অভিযানে যাদের আটক করা হয়েছে তাদের বেশিরভাগই কিশোর ও তরুণ। জিজ্ঞাসাবাদের পর অনেককে ছেড়ে দেওয়ার পাশাপাশি শর্ত সাপেক্ষে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। টানা 2 দিন কম থাকার পর আবার বেড়েছে করোনায় দৈনিক মৃত্যু এবং শনাক্তের হার। গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় 14,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত 4,35,000-এরও বেশি। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু 22,62,000 ছাড়িয়ে গেছে, আর মোট আক্রান্ত 10,43,00,000-এরও বেশি। একদিনে আবারও করোনার সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত যুক্তরাষ্ট্রে। বুধবার দেশটিতে 3,500 মানুষের প্রাণহানি হয়েছে। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 1,08,000 মানুষের দেহে। জন হপকিন্সের প্রতিবেদন অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে এবছরই 1 লাখের বেশি মানুষ মারা গেছে দেশটিতে। অ্যারিজোনা এবং ক্যালিফোর্নিয়ায় কমেছে সংক্রমণ। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে, 1200 প্রাণহানি এবং 56,000 নতুন রোগী পাওয়া গেছে দেশটিতে। এদিকে পেরুতে প্রকট হচ্ছে অক্সিজেন সংকট। মেক্সিকোতে বেড়েছে সংক্রমণ। আইসিইউ এবং অক্সিজেন সংকট নিয়ে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। যুক্তরাজ্যে একদিনে 17,000 মানুষের দেহে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে যুক্তরাজ্যে শনাক্ত নতুন ধরনের করোনা ভাইরাসের ক্ষেত্রে ভ্যাকসিনের অ্যান্টিবডি কাজ নাও করতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। অক্টোবরের মধ্যে সব নাগরিককে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছে জার্মান সরকার। বিস্তার নিয়ন্ত্রণে না আসলেও বলিভিয়ায় খুলে দেওয়া হয়েছে স্কুল। সংক্রমণ বাড়ায় কড়াকড়ি আরোপের পাশাপাশি এথেন্সের সবার করোনা পরীক্ষা শুরু করেছে গ্রিস সরকার। এছাড়াও ফ্রান্সে 23,000, স্পেনে 29,000, রাশিয়ায় 16,000 রোগী পাওয়া গেছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বুধবার থেকে 20টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি সরকার। জাপানে বিস্তার ঠেকাতে টোকিও সহ 9 প্রদেশে 7 মার্চ পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছেন দেশটির
প্রধানমন্ত্রী। 1週間の移動平均も500人を超え লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাজা স্থগিতের শর্ত লঙ্ঘনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে 3.5 বছরের কারাদণ্ড দিয়েছে মস্কোর একটি আদালত। অর্থ আত্মসাতের মামলায় স্থগিত দণ্ড চলাকালে নাভালনির নিয়মিত পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল, যা তিনি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়। এর আগে নাভালনিকে 1 বছরে গৃহবন্দী করে রেখেছিল রুশ কর্তৃপক্ষ, যা এই সাজার মধ্য থেকে বাদ দেওয়া হবে। আদালতের বক্তব্যে প্রেসিডেন্ট পুতিনকে তার উপর এই হামলার জন্য তাকে দায়ী করেছেন নাভালনি। এদিকে রায় ঘোষণার পর তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেন নাভালনির সমর্থকরা। আদালতের বাইরে জড়ো হওয়ার চেষ্টা করেন তারা, তবে পুরো এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল। এ সময় নাভালনির 3 শতাধিক সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের 2 সেশন মিলে উইন্ডিজই কিছুটা এগিয়ে বাংলাদেশের চেয়ে। সাদমানের 50-র পরও শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 4 উইকেটে 150 রান। টস জিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। 9 রানে কেমার রোচের শিকার হন তামিম। সাদমানকে সঙ্গ দিলেও ইনিংস বড় করতে পারেনি নাজমুল শান্ত। 25 করে রান আউটে কাটা পড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। পরে সাদমানকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান অধিনায়ক মমিনুল। এক প্রান্ত আগলে 50 তুলে নেন সাদমান। সাদা পোশাকে যা দ্বিতীয়। মমিনুল ওয়ারিকানের শিকার হওয়ার আগে করেন 26 রান। তবে 59 করা সাদমান দুর্ভাগ্যের শিকার। আম্পায়ার এলবিডব্লিউ দিলেও রিপ্লেতে দেখা যায় রিভিউ নিলে বেঁচে যেতেন তিনি। সহকর্মী জহিরুল ইসলাম এই মুহূর্তে সরাসরি স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জহির, তার মানে সাদমানের আউটটি আসলে সঠিক ছিল না, আম্পায়ারের ডিসিশন বলতে গেলে ভুল ছিল, কিন্তু রিভিউ নেয়নি বাংলাদেশ। যাই হোক, এখন শেষ পর্যন্ত মাঠের কি অবস্থা, সর্বশেষ বাংলাদেশের কি অবস্থা, এখন কি হচ্ছে সেখানে সর্বশেষ জানাবেন। এখন যা হচ্ছে আসলে এর থেকে ভালো অবস্থানে থাকার সুযোগ ছিল। আপনি যেটা বলছিলেন যে ওয়েস্ট ইন্ডিজ 2টি সেশনেই ডমিনেট করেছে, আধিপত্য দেখিয়েছে। এটা আসলে তারা যতটা না চাপে ফেলেছে তার চেয়ে বেশি চাপ নিজেরাই ইনভাইট করেছে বাংলাদেশি ব্যাটসম্যানরা। সকাল থেকে প্রতিটি ব্যাটসম্যানকেই দেখা গেছে যে তারা সোজা ব্যাটে খেলছেন এবং সেট হয়ে তারা আউট হয়ে যাচ্ছেন বা উইকেট থ্রো করে আসছেন, এরকম একটা পরিস্থিতি। কিছুক্ষণ আগে সাদমানের আউটটির কথা বলছিলেন, রিপ্লেতে দেখা যাচ্ছিল বলটি লেগ স্ট্যাম্প মিস করছিল। অন্য প্রান্তে দুর্ভাগ্যজনকভাবে তখন মুশফিকুর রহিম ছিলেন। একটা সুযোগ ছিল, মুশফিক যদি তার অবজারভেশনটা, যদি অভিজ্ঞতাটা যদি কাজে লাগাতেন, সাদমানকে যদি পরামর্শটা দিতেন, সাদমান যদি রিভিউটা নিত, তাহলে ব্যাপারটা হয়তো ভিন্ন হতে পারত। পুরো ইনিংস জুড়ে বাংলাদেশের এই ধরনের দুর্ভাগ্য শিকার হওয়া আমরা দেখেছি। নাজমুল শান্তের আউটটির কথা বলতে হয়, তিনি নেমে যতক্ষণ ব্যাট করেছেন মাঝ ব্যাটেই খেলেছেন, চমৎকার স্টার্ট পেয়েছিলেন, কিন্তু যে রানটি নিতে গিয়ে আউট হয়েছিলেন, ভুল বোঝাবুঝি, আসলে কেউই কারো কল শোনেননি। শেষ মুহূর্তে আসলে রিকভারির সুযোগ ছিল না। মুমিনুলের এই ইনিংসটি একটা আক্ষেপের কথা বলতে হয়। এই ধরনের উইকেটে আসলে তিনি যে স্টার্টটা পেয়েছিলেন, খুব ভালো একটা স্টার্ট পেয়েছিলেন। শুরুতে কিন্তু দেখে শুনে খেলছিলেন, কিন্তু আউট হওয়ার ঠিক আগের শেষ কটি ওভার আমরা দেখেছি তিনি ওভার দ্য টপ ট্রাই করছিলেন, শট বাতাসে খেলার চেষ্টা করছিলেন, রান রেট বাড়ানোর একটা চেষ্টা করছিলেন, যদিও সেটার কোনো প্রয়োজন ছিল না। দিনের শুরুতে 6-এর আশেপাশে রান রেটে বাংলাদেশ ব্যাটিং শুরু করেছে, কিন্তু রান রেটটা এখানে মুখ্য না। সেই জিনিসটি কেন বাংলাদেশের ব্যাটসম্যানরা মাথায় রাখিনি, আসলে এটা এখান থেকে আসলে বলা কঠিন। তবে তারা বিপদ ইনভাইট করেছে। এখন যে পরিস্থিতি, আসলে সাকিব মুশফিক যদি এখানে একটা প্রতিরোধ না করে, এই ম্যাচের নিয়ন্ত্রণ আসলে ওয়েস্ট ইন্ডিজের কাছেই হয়তো প্রথম দিন শেষে চলে যাবে। চট্টগ্রাম টেস্টের বিস্তারিত জানছিলাম চট্টগ্রাম থেকে। এবছরই শ্রীলঙ্কা সফরে যেতে পারে বিসিবি হাই পারফরমেন্স দল। জাতীয় দলের সাথে না হলেও নিজেরাই লঙ্কা সফরে যাবে, তবে নির্ভর করছে কোভিড পরিস্থিতির উপর, জানিয়েছেন এইচপি চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। তার সাথে অবশ্য আয়ারল্যান্ড উলফসের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে নামবে আগামী তারকারা। জাতীয় দলের পর এবার বিসিবি হাই পারফরমেন্স দল মাঠে নামছে। প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলফস 18 ফেব্রুয়ারি ঢাকায় আসছে। নির্ভেজাল সিরিজ আয়োজনে এখানেও বায়োবাবলে জোর দিচ্ছে বিসিবি। উইন্ডিজদের মতো আইরিশরাও পাবে শতভাগ বায়োবাবল নিশ্চয়তা। অলমোস্ট ন্যাশনাল টিমের জন্য যেই বায়োবাবল সিকিউরিটি প্রোগ্রামটা ফলো করা হচ্ছে, আয়ারল্যান্ডের জন্য আমরা সেম প্রোটোকল ফলো করব। আর এর ভিতরে ধরেন রেসিপ্রোকাল ট্যুর, যেহেতু প্রত্যেকটা ট্যুরিং পার্টের
যে ট্যুরিং পার্টি থাকে ওদের যেই রিকমেন্ডেশনস থাকে বা চাহিদা থাকে সেইগুলি আমরা আমাদেরটার সঙ্গে সেইগুলি আমরা অ্যাড করে নিই। সিরিজে কিছুটা কাটছাঁট হয়েছে, সময় বাঁচাতে 4 দিনের ম্যাচ একটা কমেছে, বেড়েছে শর্টার ফরম্যাট। এবছর টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে 20 ওভারে গুরুত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড। আমাদের প্রোগ্রামগুলি এরকমই থাকে, 2টা 4 ডে, 3টা 1 ডে, 2টা বা 3টা টি-20 থাকে। সো সেক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করতে হয়েছে। স্থগিত লঙ্কা সফর আলোর মুখ দেখছে। সব ঠিক থাকলে এবছর রাবণের দেশে যাবে মুমিনুলের দল। আগের মতোই জাতীয় দলের সফর সঙ্গী হতে পারে এইচপি টিম। ভিন্ন পরিকল্পনাও আছে বিসিবির। আমরা জানি যে শ্রীলঙ্কা কিন্তু আবার ন্যাশনাল টিমকে আবার ইনভাইট করার প্ল্যান করছে। সো সেই ক্ষেত্রে আবার হয়তো আমরা একই পলিসিতে যেতে পারি বা আলাদা আলাদা হতে পারে। এটা টোটালি ডিপেন্ড করছে আসলে কোভিড সিচুয়েশন কিভাবে যায় এবং কোন দেশের প্রোটোকল কেমন। 26 ফেব্রুয়ারি 4 দিনের ম্যাচ দিয়ে সিরিজ মাঠে গড়াবে। এরপর 50 ওভারের ম্যাচ। সিরিজ শেষ হবে টি-20 দিয়ে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে চাই বাস্তবসম্মত পদক্ষেপ আর বাস্তবায়নও জরুরি। নার্সারি থেকেই ফুটবলের বেসিক মেন্টাল স্ট্রেংথ বিল্ড আপ হয়। সে কারণে একেবারে ছোট থেকে শেখার তাগিদ জাতীয় দলের হেড কোচ জেমিডের। অন্যদিকে বাছাই প্রক্রিয়া সঠিক হলে জাতীয় দলের পাইপলাইনে খেলোয়াড় ঘাটতি থাকবে না মনে করছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। ইউরোপে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম চলে নিয়মিত। ফুটবলার গড়ে তোলা হয় একেবারে ছোট থেকে। 5-6 বছর বয়সেই ওরা শিখে নেয় বেসিক টেকনিক। আর ওটাই তো শেখার উত্তম সময়। সেখান থেকে নজর কাড়াদের টেনে নেয় বিভিন্ন একাডেমি। ধাপে ধাপে তৈরি হয় বড় মঞ্চের জন্য। জেমির দেশ ইংল্যান্ডে হরহামেশাই এমন প্রোগ্রাম হয়ে থাকে। ছোটদের দেখানো হয় ভবিষ্যতের পথ। বাংলাদেশের অন্তত 15 ট্যালেন্ট হান্টকে তাই অন্যভাবে দেখছেন লাল সবুজদের হেড কোচ। ফুটবলে উন্নত দেশগুলোতে ফুটবলার তৈরি হয় অনেক ছোট বয়স থেকেই। 6-7 বছর বয়স থেকেই ওরা খুঁটিনাটি শিখে ফেলে, বেসিক পোক্ত হয়ে যায়। আমার মনে হয় আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে শিশুদের সম্পৃক্ততা বাড়ানো উচিত। তবে বাফুফে যেটা শুরু করেছে সেটাই কম কিসে। ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম নিয়ে এবার বড় স্বপ্ন বাফুফের। এফসির স্বীকৃতি বাড়িয়েছে সাহস। পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা আছে। যদি আমরা ভালো প্লেয়ার 100 পাই, আমরা 100 নিব। ভালো প্লেয়ার 200 পেলে আমরা 200 নিব। সংখ্যাতে কিন্তু আমাদের কোনো বাইন্ডিংস আমরা রাখছি না। ফুটবলার বাছাই প্রক্রিয়ায় আছে সীমাবদ্ধতা। একদিনের ট্রায়ালে স্বপ্নবাজ কিশোরদের তুলে আনা কি সম্ভব? ফেডারেশন কর্তারা কি এতে আশ্বস্ত? ফাইনালি যখন আমরা নিব তখন কিন্তু আমাদের ফুল টিম, অর্থাৎ আমাদের ন্যাশনাল টিমের কোচ, আমাদের ফুল টেকনিক্যাল টিম, আমাদের জাতীয় দলের অনেক প্লেয়ার আছে যারা আমাদের বোর্ডে আছে, তারা সেখানে থাকবেন। তৃণমূল থেকে শিখে আসা যে বুলি আওরান কোচেরা, তার বাস্তবায়নে বাফুফের এই উদ্যোগ নিঃসন্দেহে ভবিষ্যতের পথ দেখাবে। তবে এ থেকে সুফল পেতে লাগবে দীর্ঘমেয়াদী পরিচর্যা, ধারাবাহিকতা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতির সংবাদ দুপুরের আজকের আয়োজন এ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।